রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমি জীবনে দেখেছি, শুনে আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক। আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে 5 তারিখের পরে, অগস্টের 24-এর পরে। এই গুপ্ত বাহিনী তারা হঠাৎ করে উদয় হয়েছে বেশিরভাগই। এর আগে আমরা দেখেছি তারা ভোরবেলা 6টার সময় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তারা চুপ করে অন্ধকারে বের হইতো, মিছিল করে তারা চলে যেত। সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে? খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা, ওয়াশিংটন পোস্ট। জামাত ইসলামী এক দুর্দান্ত স্লোগান নিয়ে মাঠে নেমেছে। সেটা কি? জামাতের ক্ষমতায়ন মানে চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঘুম হারাম আর সাধারণ মানুষের ঘুমের আরাম। তার মানে হচ্ছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঘুমকে হারাম করে দেওয়া হবে। তার ফলশ্রুতিতে সাধারণ মানুষ আরামে ঘুমাবে। নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। সেনাবাহিনী সহ পুরো ডক্টর ইউনূস সরকার, পুলিশ সহ পুরো রাষ্ট্রযন্ত্র এবার নড়েচড়ে বসেছে। অতএব এবারের নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে, ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। ইতিহাসের শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হবে। আমি যেটা আগে থেকে বলে আসি, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া যে নির্বাচনটা করে নির্বাচন নয়। অতএব বিএনপি এতদিন যে স্বপ্ন দেখতেন যে ভোট চুরি করবেন, না, আপনার সব রাস্তা বন্ধ। আপনার একমাত্র পথ জনগণ ফেয়ারলি যে পরিমাণ ভোট আপনাকে দেয় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং জামাত জিতলে আপনি বলতে পারবেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমেরিকা জিতিয়ে দিয়েছে বলবেন, কিন্তু কোনো লাভ হবে না। যেমন ডাকসুতে শিবির জেতার পর যেরকম আপনি বলেছেন নীলক্ষেতের ব্যালট অমুক তমুক, কিন্তু কিছু করতে পারেননি, অথবা বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নিতে হয়েছে, ওরকম আপনাকে মেনে নিতে হবে, কিছু করতে পারবেন না। দর্শক, সেনাপ্রধান এর আগে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে। সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে, ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে। হ্যাঁ, করতে বাধ্য। সেনাবাহিনী নিরপেক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করতে বাধ্য, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, পুলিশ বলছে নির্বাচনে নিরপেক্ষ থাকার দায়িত্ব পালনের নির্দেশ আইজিপি। তবে নিরপেক্ষ থাকতে বিএনপির প্রতি পক্ষপাত করবেন না, কায়দা নেই। কেন কায়দা নেই এটা একটু বলি। এই যে পুলিশ প্রধানের যে, আমি অত্যন্ত রেসপেক্ট করি জনাব আইজিপিকে, অত্যন্ত ভালো মানুষ, তাকে নিয়ে বিতর্ক করছে অনেকে, বাট অসাধারণ একজন মানুষ, তিনি পেশাদার একজন লোক এবং দক্ষ একজন চৌকস অফিসার। তিনি যেটা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, পুলিশে নিরপেক্ষ থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, নিরপেক্ষ থাকতে বাধ্য হবে। কেন বাধ্য হবে এই অ্যানালজিটা একটু বোঝাই আপনাদেরকে। পুলিশের বা সেনাবাহিনীর 24-এর ট্রমাটা এখনো যায়নি। কি হয়েছিল? তারা কোনো একটা পক্ষের দালালি করেছিল বলে, তারা সরকারি চাকরি করে, কিন্তু চাকরি করতে যেয়ে কোনো একটা পক্ষের দালালি করে ফেলেছিল, জনগণের প্রতি দায়িত্ব পালন না করে তারা সরকারের অবৈধ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়েছিল। কেউ ইচ্ছা গিয়েছিল, কেউ অনিচ্ছা গিয়েছিল, কেউ বাধ্য হয়ে গিয়েছিল, কিন্তু যে কারণে চাক না কেন, শেষে পরিণতি কি হয়েছে আপনারা জানেন সবাই। তো দেখা গেছে একজন পুলিশ ঝোলানো ফ্লাইওভারের সাথে আর একজন গাছের সাথে। অনেকে ড্রেস খুলে পালিয়ে গেছেন, কিন্তু অনেকে পালাতে পারেনি। পুরো থানার মধ্যে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, জয় বাংলা করে দেওয়া হয়েছে। আরো নানান ভাবে কতভাবে যে মায়ের খেয়েছেন, গণদোলাই খেয়েছেন, শেষ। কেন? শুধু দালালি করার কারণে। এখন এই ট্রমাটা তাদের যায়নি, সেনাবাহিনীর তাদের চোখের সামনে এটা ঘটেছে। অতএব বাংলাদেশে যদি একটা কেন্দ্র দখল হয়, অথবা জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়া হয়,
অথবা বিএনপি একটা কেন্দ্রে 10টা জাল ভোট দেয় মাত্র, ওইটা যদি প্রমাণ পাওয়া যায়, ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠবে। অথবা যদি দেখা যায় যে কোনো পুলিশ বিএনপির প্রতি পক্ষপাত করে জামাতের এজেন্ট বের করে দিতে সহায়তা করেছে, বিএনপিকে জাল ভোট দিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এরকম একটা জায়গার প্রমাণ যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যাবে, কারণ সবার হাতে হাতে এখন মোবাইল। মোবাইল ছাড়াও আপনারা জানেন যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যদি বিএনপি ভাঙার চেষ্টা করছে আবার বসানো হবে, আবার বসানো হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সবার হাতে মোবাইল। বেশি না, লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে একটা জায়গায় যদি ঘটনা ঘটে, ওই একটা জায়গার ঘটনার উপর কেন্দ্র করে বাংলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে, এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে? খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা, ওয়াশিংটন পোস্ট। এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি ছেপে দিয়েছে, নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল, বা এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে ছিল? সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তার আগে আসেন আমরা ছোট্ট একটি শর্ট ফিল্ম দেখি। এটি প্রত্যেকেরই দেখা দরকার, এবং এইখান থেকে কি শিক্ষা আমাদের জন্য আছে এবং এরকম হলে কেমন হয়, এই বিষয়টি আপনারা এই কমেন্টস বক্সে বলে যাবেন। তাহলে এরপরে আরো এরকম ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি হতে পারে। আসুন আমরা ফিল্মটি আগে দেখি, তারপরে গল্পে যাই। কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? চোখ লাল কে? কি খাইছ? কিছু না স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কিছু কথা আছে তোর লাগে, নিচে নাম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় বল। হ্যাঁ নাই স্যার, সত্যি মিটেছি, কিছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু? খাবি? কি কন, কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল এই খাওয়ানটা দিন। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার এ তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না, খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে বহুত দূরের রাস্তা। জি স্যার। যা। স্যার, কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোকে আপনার ভোট দিন। 5 আগস্টের পরে এটি আমাদের বাংলাদেশ। এরকম বাংলাদেশই এদেশের মানুষ চাচ্ছে এবং এর জন্যই প্রতীক্ষায় আছে। এবং এরকম বাংলাদেশ গড়ে তোলার জন্য যে মানের লোক দরকার, যে মানের নেতা দরকার, যে মানের রাজনৈতিক নেতৃত্ব দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সেই মানের নেতৃত্ব আমরা পেয়ে গেছি। এখন শুধু তাদেরকে আমরা আমাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশ পরিবর্তন হতে বাধ্য। এবার চলুন আমরা ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের পিছনের গল্পটা একটু উদ্ধার করার চেষ্টা করি। ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন, এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে। 2014 সালের নির্বাচন হয়ে গেল। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখত ভারতের চোখ দিয়ে, অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো। কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র তখন এটি বুঝতে পারে নাই, ভারতকে চিনতে পারে নাই।
মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল, দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক। এটি ভারত বুঝতে পারলো কখন? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে, ড্যান ডাব্লিউ মজিনা। এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন, অর্থাৎ ভারত একতরফাভাবে শুধু একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর এখানে ওই দলকে সমর্থন দেওয়ার নামে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কুপানো শুরু করেছে। এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয়, হ্যাঁ এখানে প্রচুর জঙ্গি কানেকশন আছে, জঙ্গিদের আস্তানা এখানে। এই করতে করতে এই দেশটা পুরো ভারতের কবজায় চলে আসে এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে। এইগুলো দেখে যখন ড্যান ডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না। সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ড্যান ডাব্লিউ মজিনাকে তার বাসার কাজের মেয়ে মর্জিনার সাথে যখন তুলনা করলেন, আমরা ভেবেছিলাম এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে না, বাংলায় যেহেতু বলছে আর ওনারা ইংরেজিতে বলেন, ওনারা এগুলো বোঝেন না, বাংলা তো বোঝেন না। আমেরিকা ঠিকই এটি বুঝেছিল এবং এটা বোঝার পরেই তাদের টনক নড়ে। যখন এই টনকটা নড়লো তখন শেখ হাসিনাকে বলল যে তুমি ভারতের উপর থেকে তোমার নির্ভরতা কমাতে হবে, ভারতের বলয় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা পরিষ্কার করে সেখানে জানিয়ে দিল যে এই মুহূর্তে আমার পক্ষে ভারতের ভিতর থেকে, ভারতের বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব না, কারণ আমার সামনে নির্বাচন। এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে, ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না, জয়লাভও করতে পারবো না, সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না। এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যে যুক্তরাষ্ট্র এই চাচ্ছে। তখন ভারত হাসিনাকে বলে দিল তাহলে তুমি ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দাও। মনে করে আপনাদের শেখ হাসিনা ওই যে বললেন যে কিছু সাদা চামড়ার মানুষ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, বাংলাদেশ বিক্রি করে দেই, তাহলে আমার জন্য ক্ষমতায় থাকা খুব সহজ হয়ে যায়। এই যে গল্প, একের পর এক গল্প, এই গল্প এই সময়েও সাজানো হয়েছে, আমি সেটিও আপনাদেরকে বলবো। ভারত একটি গল্প তৈরি করেছে বিএনপির জন্য, সেটিও আমি বলবো। তো যাই হোক, যখন এরকম বললেন তখন আমেরিকা প্রচন্ডভাবে নাখুশ হয়ে গেল আওয়ামী লীগের উপর। তখন তারা শেখ হাসিনার হাত ছেড়ে দিয়ে বিএনপির হাত ধরলেন, বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো, আন্দোলন শুরু করো। বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো। আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন, স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে বলে, কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না, ধীর গতিতে, স্লো গতিতে আগানোর চেষ্টা চলে। এটা প্রতিবেদনে দুইজনের নাম উঠে আসছে, বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা। আমি সঙ্গত কারণেই তাদের নাম বলছি না। এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষুণ্ণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপির নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত, এই খবর আওয়ামী লীগের কাছে চলে যেত এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী। তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমি নাম বলছি না সঙ্গত কারণেই। এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বিলা হয় বিএনপির উপরে। এরপরে সর্বশেষ তারা বিএনপিকে 28 অক্টোবর 2023 সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয়। তারা আন্দোলনে নামে নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি নেতারা পালিয়ে যায়, তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপদার্থদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয়, এরা কোনোদিনও এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দানা বাঁধতেও পারবে না, এখানে তারা কিছুই করতে পারবে না। সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে নেয়, যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে। জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে একদিনে। তার আগের ইতিহাস তারা পড়েছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য একদিনে 200 জন মানুষ জীবন দিয়েছে। এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে, তারপরেও দলটি টিকে আছে। তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো
যে বিএনপির চেয়ে এই দলটি বেশি শক্তিশালী, আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে, মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। সুতরাং বিএনপির আমার দরকার নেই, আমার দরকার জামাত ইসলাম। ওই ঘটনার ধারাবাহিকতাই ওয়াশিংটন পোস্ট গত 2-3 দিন আগে এই রিপোর্টটি প্রকাশ করলেন, এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে। এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথোপকথনের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন। এটি প্রকাশ করার কথা ছিল না, যাই হোক প্রকাশ হয়ে গেছে। এটি জামাত ইসলামের জন্য খুবই ভালো হয়েছে, রাজনৈতিকভাবে জামাতকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে। এই যে পশ্চিমা বিশ্ব এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এখন ভারত তো এখানে তার তো কিছু করতে হবে। ভারত কিন্তু বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যখন আসলেন, ভারতের সাথে এক ধরনের চুক্তি করেই তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন। এই খবর কিন্তু বাজারে চালু আছে। এটি যে সত্য তার বাস্তব উদাহরণ আমরা আজকে পেলাম। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা তিনি বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অসুষ্ঠু নির্বাচন হলেই, ত্রুটিপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে, এছাড়া জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য, কেন? তাদের কাছে রিপোর্ট চলে গেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে, এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।